গপ্পসপ্পের আজকের এপিসোডে আপনারা শুনবেন বিখ্যাত লেখক ও চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের লেখা টেলিফোন। চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আজকের নিবেদন, টেলিফোন। বীরেশবাবু বিরক্ত হয়ে খাটের পাশে টেবিলের ওপর রাখা টেলিফোনটার দিকে তাকালেন। টেলিফোনের পাশেই ঘড়ি, তাতে 12টা বাজে, রাত 12টা। বীরেশবাবু সবে হাতের বইটা বন্ধ করে ঘরের বাতিটা নেভাতে যাচ্ছিলেন, এদিকে টেলিফোনটা বেজেই চলছে। বীরেশবাবু রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, 4671176। ইয়েস, বীরেশবাবু আছেন? বীরেশচন্দ্র নিয়োগী? কথা বলছি। ও, নমস্কার। নমস্কার। এত রাতে ফোন করেছে বলে কিছু মনে করবেন না। ঠিক আছে, কি ব্যাপার? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। আপনি কে বলছেন জানতে পারি? আমার নাম গণপতি সোম। বীরেশবাবুর বিরক্তটা আবার মাথা চড়া দিয়ে উঠল। বললেন, কিন্তু এখন তো কথা বলার সময় হবে না, আমি শুতে যাচ্ছি। আর তাছাড়া আপনাকে তো চিনি না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। 3 মাস হলো এই বাড়িতে এসেছেন। আগের বাড়ি আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে এসে উঠতে হয়। আপনার স্ত্রী গত হয়েছেন আজ 11 বছর হলো। আপনার বয়স 55। আপনার একটি ছেলে আছে, ইঞ্জিনিয়ার। সে ভূপালে থাকে। কেমন, ঠিক বলিনি? বীরেশবাবু যার পর্নায় বিস্মিত হলেন। বললেন, আপনি এত কথা জানলেন কি করে? ধরে নিন এটা আমার এক বিশেষ দক্ষতা। এখন বলুন, আপনি আমার কথাগুলো শুনতে চান কিনা? বেশি সময় লাগবে না তো? না, অবশ্যই কথা বলার পর যদি কথোপকথন চলে তাহলে একটু সময় লাগতে পারে। ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তারাম বাবর স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? ঠিক বলেছেন। আপনার ছেলের নাম অরূপ। হুম, সে তখন সিটি কলেজে পড়তো। এটাও আপনি জানেন কিনা দেখুন, আপনার ছেলের একটা বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে, ছেলেদের বন্ধুর খবর আমি সবসময় রাখতাম না। এই শ্রীপতি ছিল আমার মেজ ছেলে। খুব ভালো ছেলে ছিল, যেমন পড়াশোনায় তেমন স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদ অভ্যাস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এ কুসঙ্গ ত্যাগ করাতে, কিন্তু তাতে সে সফল হয়নি। অথচ স্ত্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎপথে ফিরিয়ে আনবে, কিন্তু তার চেষ্টা বৃথা হয়। এসব কি আপনার জানা? অরূপের এই বন্ধুকে আমি দেখেছি, কিন্তু সে যে কুসঙ্গে পড়েছিল সেটা জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলে জুয়ার নেশায় ধরে। সে রেসের মাঠে যেতে শুরু করে। তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়। তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার কোনো গতি নেই। অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা আপনি জানেন কি? হুম, এখন বুঝতে পেরেছি। কি বুঝেছেন? আমার বাড়ির সিন্দুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল। এটা আমার ঠাকুরদার সম্পত্তি, একটা হীরের আংটি। হ্যাঁ, আপনার ঠাকুরদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা তাকে খুশি হয়ে আংটিটি দেন। কি ঠিক বলিনি? হুম, ঠিক। এই আংটিটি সিন্দুক থেকে বের করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার! আমার এই আংটি অন্তর্ধান রহস্যের কোনো কিনারা করতে পারিনি, পুলিশও পারেনি।
পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনার সন্দেহ করবেন কি করে বলুন? হুম, তা তো বটেই। সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায়। আংটিটা তার এত ভালো লাগে যে সেটা তার হাতছাড়া করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধ করি। সেই আংটিটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে? হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফিরিয়ে দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনে একটি গ্লানিও রয়েছে। সেটাও দূর করা দরকার। আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? হ্যাঁ, এবং এখনই সে রওনা হয়ে গেছে। এতক্ষণে সে আপনার বাড়ি পৌঁছে গেছে। তার নাম কি বললেন যেন? শ্রীপতি। আর আপনার নাম গণপতি। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের নাম কি সম্প্রতি কাগজে বেরিয়েছে? তা বেরিয়েছে। দাঁড়ান, মনে করতে দিন। করুন, সময় নিন। বীরেশবাবুর একটু ভাবতেই মনে পড়ল। বললেন, মনে পড়েছে। কালকের কাগজেই বেরিয়েছে আপনাদের নাম। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে একটা গাড়ি আর লরিতে সংঘর্ষের ফলে ৩ যাত্রী তৎক্ষণাৎ মারা যান। তার মধ্যে একজন গাড়ি চালক আর ২ জন বাপ ও ছেলে। নাম গণপতি সোম আর শ্রীপতি সোম। আপনি আপনি ঠিক বলেছেন। আমি সেই গণপতি সোম। আ- আপনি আপনি তার মানে? তার মানে আপনি আপনি যা ভাবছেন তাই। কিন্তু কিন্তু এ যে অসম্ভব। কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, 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 পাচ্ছি, পাচ্ছি। কি শব্দ? কে যেন আমার নিচের দরজায় টোকা মারছে। নিস্তব্ধ রাতে বীরেশবাবু স্পষ্ট শুনতে পেলেন। তারপর টেলিফোনে শুনলেন, দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না, 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 আমি দরজা খুলব না। বীরেশবাবু বুঝলেন তার গলা শুকিয়ে আসছে। তার ডান হাতে রিসিভারটা কাঁদছে। আবার টেলিফোনে কথা। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা? সিঁড়ি দিয়ে উঠে আসছে পায়ের শব্দ। আপনি কোনো চিন্তা করবেন না বীরেশবাবু, সে আপনাকে বিরক্ত করবে না। আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের উপর রেখে আসবে আংটিটা। চরম আতঙ্কে বীরেশবাবু বললেন, না, না, আপনি আপনি আপনার ছেলেকে ডেকে নিন, ডেকে নিন। তার তো উপায় নেই বীরেশবাবু, সে আপনার দোতলায় পৌঁছে গেছে। বীরেশবাবু স্পষ্ট শুনলেন পাশের ঘরে পায়ের শব্দ। শব্দটা এক মুহূর্তের জন্য থামল, তারপর আবার শোনা গেল। এবার সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার শব্দ। টেলিফোনের কথা এলো। এবারে আপনি নিশ্চিন্ত। আপনি টেলিফোন রেখে পাশের ঘরে দেখুন। আমি আসি। আপনার সঙ্গে আলাপ করে ভালো লাগলো। গুড নাইট। বীরেশবাবু রিসিভারটা রেখে দিলেন। তার কপালে এই পৌষ মাসেও ঘর মাখত। কিছুক্ষণ বিছানায় চুপ করে বসে থেকে তিনি উঠলেন। অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজাটা খুলে ঘরে ঢুকে বাতিটা জ্বাললেন। হ্যাঁ, সত্যি পড়ে আছে টেবিলের ওপর। এই অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি 7 বছর পর ফিরে পাওয়া তার ঠাকুরদার হীরের আংটি। এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক ও চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের লেখা টেলিফোন। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।